নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন প্রথম প্রতিশ্রুতির দ্বাদশ পর্ব। লক্ষ্মীকান্ত বাড়ুজ্যে মারা গেলেন। পুণ্যবান মানুষ, নিয়মের শরীর ভোগালেন না, চলে গেলেন সজ্ঞানে। সকালেও যথারীতি স্নান করেছেন, ফুল তুলেছেন, পুজো করেছেন। পুজো করে উঠে বড় ছেলেকে ডেকে বললেন, তোমরা আজ একটু সকাল সকাল আহার আদি সেরে নাও। আমার শরীরটা ভালো বুঝছি না, মনে হচ্ছে ডাক এসেছে। বড় ছেলে হতচকিত হয়ে তাকিয়ে থাকে। বোধ করি ধারণাও করতে পারে না লক্ষ্মীকান্তর শরীর খারাপের সঙ্গে তাদের আহারাদি সেরে নেওয়ার সম্পর্ক কোথায়, আর ডাক কথাটারই বা অর্থ কি। লক্ষ্মীকান্ত ছেলের ওই বিহ্বলতায় হাসলেন, হেসে বললেন, আহারাদি সেরে দুই ভাই আমার কাছে এসে বসবে, কিছু উপদেশ দিয়ে যাব। অবশ্য উপদেশ দেবার অধিকার আর কিছুই নয়। কতটুকুই বা জানি, জগৎকে কতটুকুই বা দেখেছি, তবু বয়সের অভিজ্ঞতা। বধূমাতাদের জানিয়ে দাওগে, রান্নার কতকগুলি পদ বাড়িয়ে যেন বিলম্ব না করেন। বাপ কেবল তাদের খাওয়ার কথাই বলছেন, কিন্তু তার নিজের। বড় ছেলে রুদ্ধ কণ্ঠে বলে, আপনার অন্নপাক কখন হবে? এই দেখো বোকা ছেলে, বিচলিত হচ্ছ কেন? আমার আজ পূর্ণিমা, অন্ন নেই। ফলাহার একটু করে নেব, নারায়ণের প্রসাদ, প্রসাদে চিত্ত শুদ্ধি, দেহ শুদ্ধি। ছেলে গিয়ে ছোট ভাইয়ের কাছে ভেঙে পড়ল। তারপর অন্তঃপুরিকারা টের পেলেন। কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসারে শোকের ছায়া নেমে এলো। কেউ অবিশ্বাস করল না, কেউ হাস্যকর বলে উড়িয়ে দিল না, অমোঘ নিশ্চিত বলে ধসে পড়ল। বাড়ুজ্যের সংসার থেকে এ সংবাদ সঙ্গে সঙ্গেই বাইরেও ছড়িয়ে পড়ল, কারণ আগুন কখনো এক জায়গায় আবদ্ধ থাকে না। মুহূর্তে চারিদিকে প্রচার হয়ে গেল। বাড়ুজ্যে যে চললেন, যেন বাড়ুজ্যে কোনো বিদেশ ভ্রমণে যাচ্ছেন। নৌকা ভাড়া হয়ে গেছে, সঙ্গীরা প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে কোথাও। উঠোনে তুলসী মঞ্চের নিচে লক্ষ্মীকান্তের শেষ শয্যা বিছানো হয়েছে। বালিশে মাথা রেখে দুই হাত বুকে জড়ো করে টান টান হয়ে শুয়ে আছেন তিনি সোজা। কপালে চন্দন লেখায় হরিনাম, দুই চোখের উপর পাতায় আর দুই কানে চন্দন মাখানো তুলসী পাতা। বুকের উপর ছোট্ট একটা হাতে লেখা পুঁথি, লক্ষ্মীকান্তর নিজেরই হাতের লেখা। গীতার কয়েকটি শ্লোক নিত্য পাঠ করতেন, সেটি সঙ্গে দেওয়া হচ্ছে। যাত্রাকালে কেউ স্পর্শ করবে না, যাত্রীর নিষেধ। বিছানাটি ছেড়ে আশেপাশে মাথা হেঁট করে বসে আছে ছেলেরা, পাড়ার কর্তা ব্যক্তিরা। অন্তঃপুরিকারা আলম্ব ঘোমটায় আবৃত হয়ে বসে নীরবে অশ্রু বিসর্জন করছেন। মৃত্যুর দণ্ডকাল অতীত না হওয়া পর্যন্ত ডাক ছেড়ে কাঁদা চলবে না, সেটাও নিষেধ। ক্রন্দনধ্বনি আত্মার ঊর্ধ্বগতির পথে বিঘ্ন ঘটায়। বাড়ুজ্যে গিন্নিও সেই নিষেধাজ্ঞা শিরোধার্য করে নিঃশব্দে ডুকরো হচ্ছেন। ঘোষাল এসে দাঁড়ালেন, কাপা গলায় বলে উঠলেন, জনকরাজার মতো চললে বাড়ুজ্যে? লক্ষ্মীকান্ত মৃদু হেসে মৃদুস্বরে বললেন,
বিদেশ থেকে স্বদেশে, বিমাতার কাছ থেকে মাতার কাছে। তারপর ছেলেদের দিকে তাকিয়ে বললেন, তারক ব্রহ্ম, অর্থাৎ বৃথা কথায় কালক্ষেপ নয়। নম নারায়ণায় নম নারায়ণ হরের নামৈব কেবলম। আস্তে আস্তে চোখের পাতা দুটি বুঝলেন লক্ষ্মীকান্ত। তুলসী পাতা দুটি ঢেকে দিল দুটি চোখের পাতা। নিঃশ্বাসের উত্থান পতনের সঙ্গে সঙ্গে নাম জপ হতে থাকলো ভিতরে, যতক্ষণ চলল শ্বাসের ওঠা পড়া। একসময় থামল। যাক, বয়স হয়েছিল লক্ষ্মীকান্তর। ভুগলেন না, ভোগালেন না, চলে গেলেন। এতে দুঃখের কিছু নেই, অন্তত দুঃখ করা উচিত নয়। মানুষ তো মরবার জন্যেই এসেছে পৃথিবীতে, সেই তার সর্বশেষ। আর সর্বশ্রেষ্ঠ কর্মটি যদি নিপুণভাবে নিখুঁতভাবে করে যেতে পারে, তার চাইতে আনন্দের আর কি আছে? না, লক্ষ্মীকান্তর মৃত্যুতে দুঃখের কিছু নেই। তবু নিকট আত্মীয়রা দুঃখ পায়। মায়াবদ্ধ জীবন দুঃখ না পেয়ে যাবে কোথায়? কিন্তু নিকট আত্মীয় না হয়েও একজন এই মৃত্যুতে দুঃখের সাগরে ভাসে, সে হচ্ছে সারদা। শ্রাদ্ধ উপলক্ষে নতুন কুটুম্বকে নিমন্ত্রণ জানিয়েছে বাড়ুজ্যের ছেলেরা, আর নিয়মভঙ্গ অবধি থাকার আবেদন জানিয়ে রাসুকে নিতে লোক পাঠিয়েছে। তুলনা হিসেবে বলতে গেলে সারদার মাথায় একখানা ইট বসিয়েছে, নিয়ে যাবে পরদিন। কথা চলছে সারাদিন। এ বাড়ি থেকে রামকালী খবর শোনা মাত্র একবার দেখা করে এসেছেন এবং যথারীতি ভবিষ্যান্নের জোগাড় পাঠিয়েছেন। লৌকিকতা হিসাবে প্রচুরই পাঠিয়েছেন। এখন আবার রাসুর সঙ্গে লোক যাবে, শ্রাদ্ধের সভা প্রণামী আর সমগ্র সংসারের ঘাটে ওঠার কাপড় চোপড় নিয়ে। নিয়ম ভঙ্গের দিন দুপুরে জাল ফেলানো হবে, মাছ যাবে, রাসুর শাশুড়িদের জন্য সিঁদুর, আলতা, পান, সুপারি যাবে। এইসব আলোচনাই চলছে সারাদিন। সারদার মনে হচ্ছে সবই যেন বড্ড বেশি বাড়াবাড়ি হচ্ছে। এই যে তার বাবার খুড়ি মারা গেলেন সেবার, কই এত সব তো হয়নি। যাক, সে কথা যাক, পয়সা আছে বিলোবে, কিন্তু সারদার খাস তালুকটুকু না এই উপলক্ষে বিকিয়ে যায়। রাতে ছাড়া কথা কওয়ার উপায় নেই। স্পন্দিত চিত্তে সংসারের কাজ সারে সারদা আর প্রহর কোণে। তবে কুটুমদের একটু আক্কেল আছে, দিনে দিনেই চলে যায়নি, একটা রাত হাতে রেখেছে। এ বাড়ির খাওয়া দাওয়া মিটতে রাত দুপুর হয়ে যায়। তবু এক সময় আসে সেই আকাঙ্ক্ষিত সময়। দরজায় হুড়কো লাগিয়ে দেওয়া যায়। এবার সমস্ত সংসার থেকে পৃথক হয়ে এসে বসা যায় দুটো মানুষ। চট করে কথা বলা সারদার স্বভাব নয়। প্রথমটা যথারীতি প্রদীপ উস্কোয়, প্রদীপের শিখার ওপর বাটি ধরে ছেলের দুধ গরম করে, ছেলেকে তুলে দুধ খাওয়ায়, তারপর তাকে শুয়ে চাপড়ে তার ঘুম সম্পর্কে নিশ্চিত হয়ে এদিকে এসে পা ঝুলিয়ে বসে। বড় করে একটা নিঃশ্বাস ফেলে, তারপর বলে ওঠে, যাচ্ছ তাহলে? রাসু অবশ্য এ প্রশ্নের জন্য প্রস্তুতি ছিল, তাই নির্লিপ্ত স্বরে বলে, যাওয়া ছাড়া তো উপায় দেখছি না। উপায় খুঁজে বেড়াচ্ছিলে বুঝি? ব্যঙ্গ তীক্ষ্ণ সুর। খুঁজে আর কি বেড়াবো, জানি তো ছাড়ান ছিঁড়েন নেই।
চেষ্টা থাকলে ছাড়ান থাকে। আরও তীক্ষ্ণ হুল ফোটায় সারদা। কি করে শুনি? ঈষৎ উষ্মা প্রকাশ করে রাসু। শরীর খারাপে ছুতো দেখাতে পারলে কেউ টেনে নিয়ে যেতে পারে না। রাসু বিরক্তভাবে বলে, সে ছুতোটা দেখাবো কি করে শুনি, এই আঁকাড়া দেহখানা নিয়ে? সারদা এ বিরক্তিতে ভয় পায় না, দমে না। অম্লান বদনে বলে, চেষ্টা থাকলে কি না হয়। বলকা দুধ তোমার ধাতে অসৈরন। লুকিয়ে শের 2-3 কাঁচা দুধ চুমুক দিয়ে খেয়ে ফেললেই এখুনি 1-20 বার মাঠে ছুটতে হতো। অসুখ বলে টের পেত সবাই। গুরুজনের সঙ্গে মিছে কথাও বলা হতো না। তাই এটার মিছে ছাড়া কি? মিছে কথা না হয়ে হয় মিথ্যে আচরণ। নীতিবাগীশ রাসু জোর দিয়ে বলে। থামো থামো। সারদা তীব্র প্রতিবাদ করে ওঠে, এটুকু তো আর কখনো করো না গোসাই ঠাকুর। ফটা বট ঠাকুরদের বাড়ি থেকে পাশা খেলে দেরি করে ফিরে সদর দিয়ে না ঢুকে খিড়কি দিয়ে ঢোকা হয় কেন শুনি? মেজ কাকামশাই যে সংস্কৃত পড়ার টোল ঠিক করে দিয়েছেন, সেখানে তো মাসের মধ্যে 10 দিন কামাই দাও। সে কথা জানাও ওনাকে। নীতি নিয়মে বেরিয়ে এখান ওখান করে বেড়াও না। আমাকে আর তুমি ধমক দেখাতে এসো না। আমি কাউকে কিছু দেখাতে চাই না। বীরপুরুষ রাসু বলে, গুরুজন যা নির্দেশ দেবেন মানব, ব্যাস। তা তো মানবেই। সেখানে যে মধু আছে, নতুন বাগানের নতুন ফুল, পাট মহলের পাটরানী। বাজে কথা বলো না। বাজে কথাই বটে। সারদা আর একটা নিঃশ্বাস ফেলে বলে, আমায় গা ছুঁয়ে প্রতিজ্ঞে করেছিলে, সে কথা মনে পড়ছে? পড়বে না কেন? তা আমি তো আর জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যাচ্ছি না, যাচ্ছি একটা মান্যমান লোকের শ্রাদ্ধে। তার সঙ্গে আমারও শ্রাদ্ধ পিণ্ডের ব্যবস্থা হচ্ছে। অন্তরেই জানছি এবার নিঘাত তারা মেয়ে পাঠাবার কথা কইবে। রাসু তেড়ে ওঠার ভান করে বলে, তোমার যেমন কথা, নিজে থেকে কেউ মেয়ে পাঠাবার কথা বলে? বলে বই কি, ক্ষেত্র বিশেষে বলে। সতীনের ওপরে পড়া মেয়ের কথাই বলে। বলি তার ঘর বসতের বয়সটা হবে, তবে তো। তুমি যেন রাত দিন দড়ি দেখে সাপ বলে আটকাচ্ছ। বয়স? সারদা তীব্র ঝংকারে বলে ওঠে, মেয়ে মানুষের বয়স হতে আবার কদিন লাগে? 10 পেরোলেই বয়স। আর মেজ কাকামশাইয়ের কড়াকড়ির জারি জড়ি তো ভেঙে গেল। নিজের মেয়েকেই যখন বয়স না হতেই পাঠালেন। গুরুজনের কাজের ব্যাখ্যা করো না, কারণ ছিল তাই এ কাজ করেছেন। সারদা দুর্বার, সারদা অদম্য। সেও সমানে সমানে জবাব দেয়, তা তোমার দ্বিতীয় পক্ষকে শ্বশুর ঘর করতে নিয়ে আসারও একটা কারণ আবিষ্কার হবে। তবে এই জেনে রাখো, নতুন বউ যদি আসে, সেও 1 দৌড় দিয়ে ঢুকবে, আমিও আর 1 দৌড় দিয়ে দড়ি কলসি নিয়ে বেরিয়ে যাব। অস্ত্রটা মোক্ষম। রাসু এবার কাবু হয়। আপসের সুরে বলে, আচ্ছা, অত পেঁচিয়ে পেঁচিয়ে দুঃখ ডেকে আনবার কি দরকার তোমার বলো তো? যাচ্ছি দাদা শ্বশুরের শ্রাদ্ধে, খাবো মাখবো চলে আসবো, ব্যাস। আমি কি কাউকে আনতে যাচ্ছি? তা সেটা মনে রাখলেই হলো। সারদা সহসা রাসুর একটা হাত টেনে নিয়ে ঘুমন্ত ছেলের মাথায় ঠেকিয়ে দিয়ে বলে, তবে সত্যি করে যাও সে কথা। ছি ছি, কি মূর্তি বুদ্ধি তোমার, ছেলের মাথায় হাত দিয়ে! সারদা
অকুত ভয়ে বলে, তাতে ভয়টা কি? আমায় বলো না খোকার মাথায় হাত দিয়ে দিব্যি করতে। জীবনে কখনো পরপুরুষের দিকে চোখ তুলে চাইব না, 100 বার সে দিব্যি করব। চমৎকার বুদ্ধি, সেটা আর এটা এক হলো? কেন হবে না? আমি ছাড়া জগতের আর সকল মেয়ে মানুষকে পরস্ত্রী ভাবলে কোনো কষ্ট নেই। বাহ, যাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে গ্রহণ করলাম। ও, সারদা ঝট করে উঠে দাঁড়ায়, দরজার খিলটা খুলে ফেলে, কপাট ধরে দাঁড়িয়ে চাপা অথচ ভয়ঙ্কর একটা শব্দে বলে ওঠে, ও বটে! এতক্ষণে প্রকাশ পেল মনের কথা। তা এতক্ষণ না ভুগিয়ে সেটা বললেই হতো। আচ্ছা। রাসু অবশ্য এবার ভয় পেয়েছে। সেও নেমে এসে বলে, আহা, তা কপাট খুলছ কেন? যাচ্ছ কোথায়? যাচ্ছি সেইখানেই যেখানে খল কাপট্য নেই, আগুনের জ্বালা নেই বলে ঝট করে বেরিয়ে পড়ে। অন্ধকারে মিশিয়ে যায় সারদা। না, আর কিছু করবার নেই। নিরুপায় ক্ষোভে কিছুক্ষণ উঠোনের সেই গভীর রাত্রির নিকষ অন্ধকারের দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে কপাটটা ভেজিয়ে দিয়ে খাটের ওপর বসে পড়ে রাসু। ঘাম গড়াচ্ছে সর্বাঙ্গ দিয়ে, গরমে নয়, আতঙ্কে। কিন্তু করবার কি আছে এখন? ঘর থেকে বেরিয়ে তো আর বউ খুঁজে বেড়াতে পারবে না রাসু। মা খুড়ির ঘুম ভাঙিয়ে দুঃসংবাদটা জানাতেও পারবে না। নিজের হাতে যদি করণীয় কিছু থাকে তো সে হচ্ছে নিজের হাতটা মুঠো পাকিয়ে নিজের মাথায় কিল মারা। এলোকেশি দাওয়ায় পাটি পেতে বসে বউয়ের চুল বেঁধে দিচ্ছেন অনেকক্ষণ থেকেই। সেই দুপুরবেলা বসেছিলেন, এখন প্রায় বেলা গড়িয়ে এলো। এলোকেশি যেন পণ করেছেন আজ তার জীবনের শ্রেষ্ঠ শিল্প কীর্তি দেখিয়ে ছাড়বেন। বউকে সামনে রেখে তার পিছনে হাঁটু গেড়ে উঁচু হয়ে বসেছেন তিনি, মুখের ভাব কঠিন কঠোর। ওদিকে টানের চোটে সত্যবতীর রগের শির ফুলে উঠেছে, চুলের গোড়াগুলো মাথার চামড়া থেকে উঠে আসতে চাইছে, ঘাড় অনেকক্ষণ আগে থেকেই টনটন করতে শুরু করেছে। এখন মেরুদণ্ডের মধ্যেও একটা অস্বস্তি শুরু হচ্ছে। অথচ তার কেশকলাপ নিয়ে যে অপূর্ব শিল্প রচনার চেষ্টা চলছে, আশা হচ্ছে না সহজে তার সমাপ্তি ঘটবে। কিন্তু কেবল এলোকেশির অক্ষমতাকেই দায়ী করলে অবিবেচনার কাজ হবে। দায়ী অপরপক্ষ। সত্যবতীর চুলগুলো যেন বেয়ারা ঘোড়া, কোনো মতেই তাকে বাঘ মানিয়ে বসে আনা যাচ্ছে না। ঝুলে খাটো আর আড়ে ভারী চাপ চাপ কোকড়া কোকড়া চুলগুলো খোলা থাকলে যতই সুন্দর দেখাক, তাকে বেনির বন্ধনে বেঁধে কবরীর আকৃতি দিতে গেলেই মুশকিলের এক শেষ। গোড়া বাঁধতে গেলে ফসফস করে এলিয়ে খুলে পড়ে। কোনো রকমে যদি বা 3 গুছির ফেরে ফেলা যায় তো 5 গুছি, 7 গুছি, 9 গুছির দিকেও যাওয়া চলে না। কিন্তু এলোকেশি আজ বদ্ধপরিকর 7 গুছির বাঁধনে বেঁধে কলকা খোপা করে দেবেন বউকে। তাই বার 3 অসাফল্যের পর 1 গোছা মোটা মোটা কালো ঘুনসি দিয়ে চুলের গোড়াটাকে প্রায় ব্রহ্মতালুতে জড়ো করে এনে প্রাণপণ বিটকেলে বেঁধে ফেলেছেন এবং 7 গুছির 7 ভাগকে আয়ত্ত করতে চেষ্টা করছেন। দীর্ঘস্থায়ী এই চেষ্টায় সত্যবতীর অবস্থা উপরোক্ত। অনেকক্ষণ বাবু হয়ে বসে থাকার পর
এবার হাঁটু দুটো মুড়ে বুকের কাছে জড়ো করে বসেছে সত্যবতী, কারণ পায়ে ঝিঝি ধরেছিল। মুখটা সত্যবতীর আকাশমুখ, আর সেই মুখের উপর পরনের নীলাম্বর শাড়িখানার আঁচলটুকু চাপা দেওয়া। মুখে আঁচল চাপা না দিয়ে উপায় নেই, কারণ চুল বাঁধবার সময় ঘোমটা দেওয়া চলে না। অথচ জল জ্যান্ত আস্ত মুখখানা খুলে বসে থাকলেও তো চলে না। নাই বা ধারে কাছে কেউ থাকলো, আর হলোই বা শাশুড়ি পিছনে বসে, তবু নতুন বউ বলে কথা, তাই আঁচলটা তুলে মুখে চাপা দিয়েছে সত্যবতী, মানে দিতে বাধ্য হয়েছে। ঘোমটা খসবার আগেই এলোকেশী নির্দেশ দিয়েছেন, আঁচলটা মুখে ঢাকা দাও দেখি বাছা, তোমার তো আর বোধ বুদ্ধির বালাই নেই, অগত্যে সবই স্পষ্ট করে বলে দিতে হবে আমায়। দিনটা কি তবে সত্যবতীর শ্বশুরবাড়ি বাসের প্রথম দিন? না, তা নয়, এসেছে সত্যবতী প্রায় মাসখানেক হয়ে গেল, কিন্তু মাথাটা ওর এ পর্যন্ত শাশুড়ির হাতে পড়েনি। সৌদামিনী চুল বেঁধে সরময়দা মাখিয়ে আলতা পরিয়ে নতুন বউয়ের প্রসাধন আর যত্ন সাধন করছিল কদিন। হঠাৎ আজ এলোকেশীর নজরে পড়ল বউয়ের চুল বেড়া বিনুনি করে বাঁধা। দেখে রেগে জ্বলে উঠলেন এলোকেশী, তবু নিশ্চিন্ত হবার জন্য গুরু কুচকে ডাক দিলেন, এদিকে এসো দিকি বৌমা। শাশুড়ির সামনে কথা বলাও নিষেধ, মুখ খোলাও নিষেধ। সত্যবতী নীরবে কাছে এসে দাঁড়ালো। ঘুমটা অবশ্য বজায় থাকলই এলোকেশী হ্যাচকা একটা টানে পুত্রবধূর পিঠের কাপড়টা তুলে খোপাটা দেখে নিলেন। ঠিক বটে, বেড়া বিনুনি বটে। তেলে বেগুনে জ্বলে ডাক দিলেন, সদু, সদি, যাকে বলে। ত্রস্তে ব্যস্তে সেইভাবে ছুটে এলো সৌদামিনী। দেখল নতুন বউ বুকে মাথায় এক হয়ে ঘাড় হেট করে দাঁড়িয়ে, আর মামি তার পিঠের কাপড় উঁচু করে তুলে ধরে দণ্ডায়মান। মামির নয়নে অগ্নিশিখা, কপালে কুটিল লেখা। কি বলছো? এ প্রশ্ন উচ্চারণ করল না সৌদামিনী, শুধু শঙ্কিত দৃষ্টিতে দাঁড়িয়ে রইল। কি হলো বউয়ের পিঠে? কোনো জরুল চিহ্ন, না কোনো চর্মরোগের আভাস, নাকি বা কোনো পুরনো ক্ষতের দাগ? অর্থাৎ নতুন বউ কি দাগি, আর মামির সেন দৃষ্টির সামনে ধরা পড়ে গেছে সেটা? অবশ্য ভুল ধারণা নিয়ে বেশিক্ষণ থাকতে হলো না সৌদামিনীকে। এলোকেশী প্রবল স্বরে বলে উঠলেন, বলি সদি, এমন ব্যাগার ঠেলার কাজ কি না করলেই নয়? বুক থেকে পাথর নামে সৌদামিনীর। যাক, বাঁচা গেল। নতুন কিছু নয়, সেই আদি ও অকৃত্রিম লক্ষ্য। অতএব সাহসে ভর করে বলল, কি হলো? কি হলো বলি শুধোতে লজ্জা করলো না? ধম্মের ষাঁড়ের মতন আঁকাড়া গতর নিয়ে দুবেলা ভাতের পাথর মারছিস, আর গতরে হাওয়া দিয়ে বেড়াচ্ছিস। একটু হায়া আসে না প্রাণে? 10টা নয়, 20টা নয়, একটা ভাই বউ, তার চুলটা বেঁধে দিয়েছিস এত অচ্ছেদা করে। বলি কেন, কেন এত অগ্রাহ্যি কিসে? হলোটা কি তা বলবে তো? সহজ গলায় বলে সৌদামিনী, আর সত্যবতী ঘোমটার মধ্যে থেকে অবাক হয়ে প্রায় থরথর করে কাঁপতে থাকে। না, এলোকেশীর কটু ভাষণে নয়, গিন্নিদের মুখে এরকম বিচ্ছিরি বিচ্ছিরি কথা শোনার অভ্যাস পাড়া বেড়ানি সত্তর আছে। রামকালী চাটুর্যের বাড়ির কথাবার্তাগুলো কথঞ্চিত সভ্য, নইলে তারই সেজ পিসি
সাবি পিসির বাড়ি সর্বদা এই ধরনের কথার চাষ, সেজন্যে না, এলোকেশির কটু ভাষণে না, অবাক হয় সৌদামিনীর সহ্য শক্তি দেখে। এত অপমানের পর ওই রকম সহজভাবে কথা বলল ঠাকুরজি। এটা সত্যবতীর অদেখা। কটু কথার পরিবর্তে হয় কটু কথা, নয় ক্রন্দন, এই দেখতেই অভ্যস্ত সে। আর ঠাকুরজি কিনা বলছে হলোটা কি তা বলবে তো। এলোকেশী অবশ্য অবাক হন না, কারণ সৌদামিনীর এই সহ্য শক্তি তার পরিচিত। তবে তিনি তো আর প্রশংসায় উদ্বেল হন না, বরং এটা তার মামির প্রতি অগ্রাহ্য ভাব বলেই রেগে জ্বলে যান। এখনো তাই বললেন, হলোটা কি তা বলে তবে বোঝাতে হবে? মনে মনে জানছো না, চোখে দেখতে পাচ্ছ না এ কি ছিঁড়ির চুল বাঁধা হয়েছে? বউয়ের মাথায় বেড়া বিনুনি? ছি ছি, এতখানি বয়স হলো কখনো শ্বশুর বাড়ির বউয়ের মাথায় বেড়া বিনুনি দেখিনি। গলায় দড়ি তোর শুধু, গলায় দড়ি যে একটা মাত্র মাথা, তাও একখানা বাহারি খোপা বেঁধে দিতে পারিস না? শুধু হেসে ওঠে, বউয়ের চুল যা বাহারি, ওতে আর বাহারি খোপা হয় না, বাঘ মানানোই যায় না। বাঘ মানানো যায় না? এলোকেশী ঝংকার দিয়ে ওঠেন। আচ্ছা দেখব কেমন না যায়। এই বাড়ুর যে গিন্নির কাছে জব্দ হয় না, এমন কোন বস্তু জগতে আছে দেখি? ত্রিজগতের মধ্যে বাঘ মানাতে পারলাম না শুধু এই তোমাকে। বেশ তো মামি, তুমি নিজে হাতেই বউকে সাজিও না, তোমার একটা মাত্র বেটার বউ, বলে সৌদামিনী। আর এলোকেশী আরও ধেই ধেই করে ওঠেন। কি বললি সদি? হ্যাঁ, এত আসপত্তা, মুখে মুখে জবাব? এত অহংকার তোর কবে চূর্ণ হবে? কবে তোর দুঃখে শ্যাল কুকুর কাঁদবে? সেই আশায় আছি আমি। এই তোকে দিব্যি দিলাম সদি, যদি আর কোনো দিন তুই আমার বউর চুলে হাত দিবি। গুরুজনের দিব্যি গায়ে লাগে না, এ মানলে কি চলে গো? শুধু অম্লান বদনে বলে, তোমার হলো গে মন মর্জি, কোনোদিন দেবে, কোনোদিন বা ভুলে যাবে। কি বললি, কি বললি লক্ষ্মী ছাড়ি? আমার একটা বেটার বউয়ের কথা আমি ভুলে যাব? তাতে আর আশ্চর্য কি মামি? শুধু নিতান্ত অমায়িক মুখে বলে, তোমার সেগুনে কি ঘাট আছে? আপনার খিদের খাওয়া, তাই তো অর্ধেক দিন ভুলে যাও, ডেকে খাওয়াতে হয়। এলোকেশী সহসা থতমত খান। এটা ঠিক কোন ধরনের কথা ধরতে পারেন না, অভিযোগ না প্রশস্তি। তাই ভারী মুখে বলেন, হ্যাঁ, আমি ভুলে থাকছি, আর রোজ তুমি আমায় ডেকে তুলে ঝিনুকে করে গিলিয়ে দিচ্ছ। আহা, তা না দি তোমার কি খেয়াল থাকে? না থাকে না থাক, বউয়ের চুল আজ থেকে আমি বাঁধবো এই বলে রাখছি। ওর চুলের দড়ি কাটা সব আমার ঘরে রেখে যাবি, পাখি কাটাগুলো দিতে ভুলবি না। দেব, দিয়ে যাব। তা বউয়ের বাবা যে সোনার চিরুনি, সাপ কাটা, বাগান ফুল ইত্যাদি করে একরাশ মাথার গহনা দিয়েছেন, সেগুলোই বা বাক্সয় পুরে রাখছো কেন? সব বাহার করে দিও। সে আমি কি করব না করব তোমার কাছে পরামর্শ নিতে আসবো না। অনবরত খালি চ্যাটাং চ্যাটাং কথা। ভগবান যে কেন কঠিন রোগ দিয়ে তোর বাক শক্তি হরণ করে নেন না, তাই ভাবি। তুই জন্মের শোধ বোবা হয়ে বসে থাক, আমি নৃসিংহ তলায় ভোগ চড়াই। দোহাই মামি, ওসব মানত টানত করতে যেও না। দেব দেবীরা এক শুনতে আর এক শুনে বসে থাকে। হয়তো
বোবার বদলে ঠুটো করে দেবে, তখন মরবে তুমি লাফিয়ে ঝাঁপিয়ে। কি বললি সদি? তুই ঠুটো হয়ে বসে থাকলে আমার সংসার অচল হয়ে যাবে? সাধে বলি, অহংকারের পাঁচপা তোর। আমার সংসার আমি চালাতে পারি নে ভেবেছিস? বাঁ হাতের কোড়ে আঙুলে পারি, কিন্তু সে আঙুলি বা আমি নাড়ব কেন? ভাত কাপড় দিয়ে তোকে পুষছি যখন। আহা, আমিও তো তাই বলছি গো, ঠুটো হলেও ভাত কাপড়টা দিতেই হবে। হবে? দায় পড়েছে, ঠ্যাং ধরে টেনে পগারে ফেলে দেব। সর্বনাশ মামি, ও বুদ্ধি করতে যেও না। পাড়া পড়শি তাহলে সেই পগারের পাঁক তুলে এনে তোমাদের গালে মুখে মাখাবে বলে হাসতে হাসতে চলে যায় সৌদামিনী সত্যবতীকে স্তম্ভিত করে রেখে। বড় সংসারের মেয়ে সত্যবতী, তার এতটুকু জীবনে অনেক চরিত্র দেখেছে, এরকম আর দেখেনি। যাক, সকালের সেই ঘটনার পরিণামে আজ দুপুরের এই মল্লযুদ্ধ। সত্যি বড় ভারী চুলের গোড়া 70, অথচ এদিকে ঝুলে খাটো। একগোছা কালো ঘুনসি দিয়ে ঘষে বেঁধে আর গোছা গোছা ঘুনসির ভেজাল মিশিয়ে বেনি দুটো যদি বা লম্বা করলেন এলোকেশি, তাদের প্রজাপতির ছাদে পাক খাওয়াতে গিয়েই গোড়া শুদ্ধ ঢিলে হয়ে নেমে এলো। সত্যবতীর কপালের ফেরে ঠিক সেই মুহূর্তেই সত্যবতী বোধ করি পিঠের খিল আর পায়ের ঝিঝি ধরা কমাতে একটু নড়ে চড়ে বসল। ব্যাপারটা হলো পাত্রাধার তৈল কি তৈলাধার পাত্রের মতোই। বন্ধনটা ঢিলে হয়ে পড়ার জন্যেই মুক্তির সুখে নড়ে চড়ে বসল সত্যবতী। না, নড়ে চড়ে বসার জন্যেই বেনি বন্ধন মুক্ত হয়ে গেল সেটা বোঝা গেল না। এলোকেশি দেখলেন বউ নড়ল, চুল খুলল। এলোকেশি পাথরের দেবী নন, রক্ত মাংসের মানুষ। এরপরও যদি তাকে ঠান্ডা মাথায় সহজভাবে বসে থাকতে দেখবার আশা করা যায়, সে আশাটা পাগলের আশা। পাগলের আশা পূরণ হয় না, হবার নয়। এতক্ষণে পরিশ্রম পণ্ড হওয়ার রাগে আর সৌদামিনীকে নিজের শিল্প প্রতিভা দেখিয়ে দেবার আশাভঙ্গে দিক বিদিক জ্ঞান শূন্য এলোকেশি সহসা একটা অভাবিত কাজ করে বসলেন। বউয়ের সেই খিল ছড়ানো সিধে পিঠটার ওপর গুম করে একটা গোলগাল কিল বসিয়ে দিয়ে বলে উঠলেন, হলো তো, গেল তো গোল্লায়, এক দণ্ড যদি সুস্থির। কিন্তু কথা এলোকেশিকে শেষ করতে হলো না। মুহূর্তের মধ্যে আর এক প্রলয় ঘটে গেল। শাশুড়ির হাত থেকে চুলের ভার এক হ্যাচকায় টেনে নিয়ে সত্যবতী ছিটকে দাঁড়িয়ে উঠল। আর শাশুড়ির সঙ্গে যে কথা কওয়া নিষেধ সে কথা সম্পূর্ণ বিস্তৃত হয়ে দৃপ্ত স্বরে বলে উঠল, তুমি আমায় মারলে যে? কিলটা বসিয়ে চকিতে হয়তো একটু অনুতপ্ত হয়েছিলেন এলোকেশি, কিন্তু সেই অনুতাপের অনুভূতি দানা বাঁধবার আগেই এই আকস্মিক বিদ্যুতাঘাতে এলোকেশি প্রথমটা যেন পাথর হয়ে গেলেন। বউয়ের কণ্ঠস্বর কেমন সেটা জানবার সুযোগ এ পর্যন্ত হয়নি এলোকেশির। কেননা তার সঙ্গে তো বটেই, তার সামনেও কোনো দিন বউ কথা কয়নি, কইবার রেওয়াজও নেই। কোনো প্রশ্ন করলে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ না জানিয়েছে। কথা যে সে সদুর সঙ্গে, কিন্তু সেও তো নিভৃতে। রাত্রে সৌদামিনীর কাছেই শোয় বউ,
কারণ ডাগরটি না হলে তার ঘরের বরের প্রশ্ন ওঠে না। না, কোনো ছলেই সত্যর কণ্ঠস্বর এলোকেশীর কানে আসেনি। সহসা আজ সেই স্বর বাজের মতো এসে কানে বাজল। এ কি জোরালো গলা বউ মানুষের! এতটুকু একটা মানুষের! অনুতাপের বাষ্প ধুলো হয়ে উড়ে গেল। এলোকেশীও দাঁড়িয়ে উঠলেন, চেঁচিয়ে তেড়ে উঠলেন, মেরেছি বেশ করেছি, করবি কি শুনি? তুইও উল্টে মারবি নাকি? সত্য তখন এলোকেশীর অনেক পরিশ্রমে গড়া সাতগুছির বেনি দুটোর মধ্যে আঙুল চালিয়ে চালিয়ে জোরে জোরে খুলে ফেলতে শুরু করেছে। মাথায় কাপড় নেই, মুখের আঁচল খসেছে, সেই মুখে আগুনের আভা। এলোকেশীর কথায় একবার সেই আগুন ভরা মুখটা ফিরিয়ে অবজ্ঞা ভরে উচ্চারণ করল সত্য, আমি অমন ছোট লোক নই, তবে মনে রেখো আর কোনো দিন যেন। কি বললি? আর কোনো দিন যেন? গলা টিপলে দুধ বেরোয় এক ফোঁটা মেয়ে, তার এত বড় কথা? মেরে তোকে তুলো ধুনতে পারি তা জানিস? সদি লক্ষ্মী ছাড়ি, আনদিকে একখানা চেলাকাঠ, কেমন করে বউ টিট করতে হয় দেখাই ত্রিজগৎকে। চেলাকাঠ পিঠে পড়লেই তেজ বেরিয়ে যাবে। মারো না দেখি, তোমার কত চেলাকাঠ আছে। বলে দৃপ্ত ভঙ্গিতে শাশুড়ির মুখোমুখি দাঁড়িয়ে থাকে সত্যবতী, নির্ভীক দুই চোখ মেলে। জীবনে অনেকবার রেগে জ্ঞানহারা হয়েছেন এলোকেশী, অনেকবার বুক চাপড়েছেন, সাপমন্নি দিয়েছেন, দাপাদাপি করেছেন, কিন্তু আজকের মতো অবস্থা বোধ করি তার জীবনে আসেনি। এ অবস্থা যে তার কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে, তাই সহসা যেন নিথর হয়ে গেলেন তিনি। সাপের মতো ঠান্ডা চোখে শুধু তাকিয়ে রইলেন সেই দুঃসাহসের প্রতিমূর্তির দিকে। ঠিক এই অবস্থায় থাকলে কতক্ষণে কি হতো বলা শক্ত, কিন্তু ভাগ্যের কৌতুকে আর এক অঘটন ঘটে গেল। এই নাটকীয় মুহূর্তে উঠোনের বেড়ার দরজা ঠেলে বাড়িতে এসে ঢুকল নবকুমার। ঢুকেই যেন বজ্রাহত হয়ে গেল। এ কি পরিস্থিতি! সহস্র সাপের ফোনার মতো একরাশ চুলের ফোনায় ঘেরা সম্পূর্ণ খোলা মুখে এলোকেশীর মুখোমুখি অগ্নিবর্ষী দুই চোখে সোজা তাকিয়ে যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, কে ও? নবকুমারের বউ নাকি? কিন্তু তাই কি সম্ভব? আকাশ থেকে বাজ পড়ছে না, পৃথিবীর মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে না, এমনকি প্রলয়ঙ্কর একটা ঝড়ও উঠছে না, অথচ নবকুমারের বউ নবকুমারের মার সামনে অমনি করে দাঁড়িয়ে আছে। আর নবকুমার ঢুকে হাঁ করে দাঁড়িয়ে পড়া সত্ত্বেও দৃকপাত মাত্র করছে না। অসম্ভব, অসম্ভব। এ অন্য আর কেউ, নবকুমারের অজানিত পড়শি বাড়ির মেয়ে। হয়তো ভয়ঙ্কর কোনো একটা কিছু ঘটেছে ওদের সঙ্গে। নবকুমার গলা খাকারি দিতে ভুলে যায়, সরে যেতে ভুলে যায়, স্তম্ভিত বিস্ময়ে তাকিয়ে থাকে। বিপদ যে ঘোরতর, অসম্ভব বলে একেবারে নিশ্চিন্ত হতেই বা পারছে কই? বউয়ের মুখটা দেখবার সৌভাগ্য কোনো দিন না হলেও এই মাসখানেকের মধ্যে কোন না 20-25 বার আভাসে ছায়ায় বউকে দেখতে পেয়েছে সে। যদিও পাছে কেউ দেখে ফেলে বউয়ের দিকে তাকিয়ে আছে নবকুমার, তাই সেই তাকানোটা পলক স্থায়ী হয়েছে মাত্র। তবুও ক্যামেরার লেন্স পলকের মধ্যেই চিরকালের মতো ছবি ধরে রাখে। মুখ না দেখুক,
সর্ব অবয়বের একটা ভঙ্গি তো দেখেছে, আর দেখেছে ওই নীলাম্বরীর আঁচলখানি। অতএব মনকে চোখ ঠেলে লাভ নেই। চোখ বুজে সূর্যকে অস্বীকার করতে যাওয়া হাস্যকর। পড়শি বাড়ির কেউ নয়, ওই দৃপ্ত মূর্তি নবকুমারের বউয়েরই। যে বউয়ের উদ্দেশ্যে নবকুমার স্বপ্নে, জাগরণে, নিঃশব্দ উচ্চারণে ক্রমাগত গেয়েছে, গাইছে, কথা না কও, মুখ তুলে বউ, দেখো না চেয়ে চোখ মেলে। কিন্তু সে কি এই চোখ? নবকুমার যেমন নিঃশব্দে এসেছিল, যদি পরিস্থিতি দেখে তেমনি নিঃশব্দে সরে পড়ত, তাহলে হয়তো নাটকের এই নাট্য মুহূর্তটা এমন চূড়ান্তে উঠত না। হয়তো সত্যবতী নির্ভীকভাবে সেখান থেকে সরে যেত, আর এলোকেশী জীবনে যত গালিগালাজ শিখেছেন সবগুলো উচ্চারণ করতেন বসে বসে। আর স্বামী পুত্র বাড়ি ফিরলে বউয়ের এই মারাত্মক দুঃসাহস আর ভয়ঙ্কর দুর্বিনয়ের কাহিনী বিস্তারিত বর্ণনায় পেশ করতেন। তারপর গড়িয়ে যেত ব্যাপারটা। কিন্তু নির্বোধ নবকুমার সেইখানেই দাঁড়িয়ে রইল হাঁ করে। আর এক সময়ে এলোকেশীর চোখ গিয়ে পড়ল তার উপর। দাওয়ার উপর তিনি, নিচে উঠোনে ছেলে। নবকুমারকে এভাবে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে এলোকেশীও একবারে হাঁ হয়ে গেলেন। তারপর সহসা সেই এতক্ষণের স্তব্ধ হয়ে থাকা হাঁ থেকে ভয়ঙ্কর একটা চিৎকার উঠল, ওরে লক্ষ্মী ছাড়া হতভাগা মেনি মুখ ছোড়া, পায়ে কি তোর জুতো নেই? জুতিয়ে জুতিয়ে ওর মুখটা যদি জন্মের শোধ ছেঁচে শেষ করে দিতে পারিস, তবে বলি বাপের বেটা বাহাদুর। কিন্তু নবকুমার নিশ্চল। পরক্ষণেই সুর ফেরটা ধরলেন এলোকেশী। ওগো মাগো, কোথায় আছো দেখো গো। বেটার বউ দুজনে মিলে কি অপমান্যটা করছে আমায়। ওরে নবা, বামুনের গরু, ছোট লোকের মেয়ে বিয়ে করে তুইও কি ছোট লোক হয়ে গেলি? দু পায়ে খাড়া দাঁড়িয়ে মায়ের অপমানটা দেখছিস? তবে মার মার, ঝ্যাঁটা আমাকেই মার। ঝ্যাঁটা খাওয়াই উপযুক্ত শাস্তি আমার, নইলে এখনো ওই বউকে ভিটের বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দিই? মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলা ধাক্কা দিয়ে বের করে দিই না? ওগো মাগো, বউ আমায় ধরে মারে, আর তাই আমার ছেলে দাঁড়িয়ে দেখে। এতক্ষণে নবকুমার বোধ করি চেতনা ফিরে পায়, আর ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে চো চো দৌড় মারে সেই খোলা দরজাটা দিয়ে। খিড়কির ঘাটে বাসন মাজছিল সদু। ঘাটের পাশ দিয়ে নবকুমারকে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দেখে দাঁড়িয়ে উঠে ছাই মাখা হাতটাই নেড়ে ডাক দেয়, নবু, কি হলো রে? নবু, অমন করে ছুটছিস কেন? নবকুমার প্রথম ভাবল পিছু ডাকে সাড়া দেবে না, ছুটে একেবারেই নিতাইদের বাড়ি গিয়ে পড়বে। তারপর বলবে, জল দে এক ঘটি। কারণ নিতাই হচ্ছে তার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। বিচলিত অবস্থায় তার কাছেই যাওয়া চলে। কিন্তু সৌদামিনীর উত্তরোত্তর ডাকে কি ভেবে থমকে দাঁড়ালো, ফিরল। তারপর গুটি গুটি এসে ঘাটের পাশে একটা ঝরে পড়া তাল গাছের গুঁড়ির উপর বসে পড়ে রুদ্ধ কণ্ঠে বলল, আমি আর বাড়ি ফিরব না সদুদি। কথা ছিঁড়ি শোনো ছেলের, হলো কি তাই বলো। সর্বনাশ হয়েছে সদুদি। আরে গেল যা,
সর্বনাশের কথা বলতে আছে নাকি? হলে বলতে আছে বই কি। শুধু নবকুমারের প্রকৃতির সঙ্গে পরিচিত, তাই বেশি ভয় না পেয়ে বলে, কেন, তোর মা হঠাৎ চড়ি উল্টালো নাকি? মা নয় সদুদি, মা নয়, আমি জানি না, ঠিক বলতে পারছি না আমি সত্যি বেঁচে আছি কি না। গায়ে চিমটি কেটে দেখ, বলে পুকুরের জলে হাত ডুবিয়ে ডুবিয়ে ছাই মাটি ধুতে ধুতে বলে সদু, মামি বুঝি রণচণ্ডী হয়ে তেড়ে এসেছিল? জানি না। জানিস না? ন্যাকামি রাগ দেখি নবু। হয় কি হয়েছে তাই বল, নয় যে দিকে যাচ্ছিলি সেই দিকে যা। বেটা ছেলে না মেয়ে মানুষ তুই? সদুদি, যে দৃশ্য দেখে এসেছি তা দেখলে অতি বড় বীর বেটা ছেলেও পেটের ভেতর হাত পা সেধিয়ে যায়। না, তোর দেখছি আর গৌরচন্দ্রিকা শেষ হয় না। বলবি তো বল, না বলবি তো যা। ভূত দেখেছিস না ডাকাত পড়া দেখেছিস তাও তো জানি না। নবকুমার বুকে বল করে কণ্ঠে শব্দ আনে, ঝপ করে বলে ওঠে, মাতে আর তোমাদের বউতে মারামারি করছে। বললাম তো মারামারি করছে। কি করছে? মাতে আর বউতে? চমকে উঠে বলে সৌদামিনী। সৌদামিনী এক মুহূর্ত স্তব্ধ থেকে তারপর বলে, মারামারি কথাটা বলছিস কেন? মামি বউকে ধরে ঠ্যাঙাচ্ছে তাই বল। আর সেই দৃশ্য দেখে তুই মদ্য পুরুষ কাছা কোচা খুলে ছুট মারছিস কেন? তুই মেয়ে মানুষ হয়ে জন্মাসনি নবু, তাই ভাবি। যাই দেখি ইতিমধ্যে কি এমন ঘটল। এই তো খানিক আগে বাসনের পাজা নিয়ে বেরিয়ে এলাম, দেখলাম মামি বেটার বউয়ের চুল বাঁধছে। ইতিমধ্যে হলোটা কি? আমি তো এই ঢুকলাম বাড়িতে, তুমি শিগগির যাও সদুদি। যাই। বাবা পলকে প্রলয়, তিল থেকে তিল ভাণ্ডেশ্বর, কি হলো এক্ষুনি? সৌদামিনী তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে নিতে থাকে। আমি আজ নিতাইদের বাড়িতেই থাকবো সদুদি, এই চললাম। সৌদামিনী ভুরু কুচকে বলে, কদিন পরের বাড়িতে থাকবি? যতদিন চলে। তার মানে নিজে গা বাঁচিয়ে কেটে পড়বি, আর পরের মেয়েটা, দুধের মেয়েটা তোর মার হাতে পড়ে মার খাবে? পরের মেয়ে এবং দুধের মেয়ে শব্দটায় নবকুমারের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, চোখে জল এসে যায়। কষ্ট গোপন করে বলে, তা আমি আর কি করব? সৌদামিনী আর চোখে একবার ওর মুখচ্ছবি দেখে নিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, দৃশ্য দেখে চলে না এলে পারতিস? তুই দেখছিস জানলে যতই হোক নিজেকে একটু সামলে নিত মামি, একেবারে শেষ করে ফেলতো না। যাই দেখি ছুরি বাঁচলো কি মরল। নবকুমার লজ্জা ত্যাগ করে সহসা বলে ওঠে, যাই বলো সদুদি, যা দেখলাম ও তোমাদের বউটি পড়ে মার খাবার মেয়ে নয়। আমারও তাই মনে হয়, বলে সদু সকৌতুকে একটু হেসে বলে, মারামারি না করুক, পড়ে মার খাবে না, তা তুই তো বলতেই পারলি না হয়েছেটা কি? গোড়া থেকে কি কিছু জানি ছাই? বাড়ি ঢুকেই দেখি দাওয়ায় দু প্রাণী সুমুখী দাঁড়িয়ে, একজন সাপিনীর মতো ফুঁসছে আর একজন বাঘিনীর মতন গজরাচ্ছে। সৌদামিনী হেসে উঠে বলে, বারে, তুই তো অনেক নাটকে কথা শিখেছিস দেখছি। যাক, কালে ভবিষ্যতে কাজে লাগবে। তোর বউ খুব পণ্ডিত। বউয়ের গল্প কান ভরে শুনতে ইচ্ছে করে নবকুমারের। ভুলে যায় এইমাত্র তাকে বাঘিনীর সঙ্গে তুলনা করেছে সে নিজেই। কিন্তু গল্প বাড়বে কি উপায়ে? নবকুমার তো আর
কথা ফেলে বাড়াতে পারে না, শুধু ভাবে কালে ভবিষ্যতে। সে কতকাল, কোন ভবিষ্যৎ? বাঘিনীর মুখটা বারবার মনে ধাক্কা দিচ্ছে। ভয়ঙ্কর কিন্তু সুন্দর। কি বড় বড় চোখ, কি চমৎকার জোড়া ভুরু। কিন্তু বউ মায়ের মতো রাগী হবে হয়তো। লজ্জায় কুণ্ঠায় বিগলিত বউটি মাত্র থাকবে না, নবকুমারের কল্পনার সঙ্গে ঠিক খাপ খাচ্ছে কি? ঠিক যেন কি একটা লোকসানের দুঃখে বুকটা টনটন করে ওঠে নবকুমারের। কাদার পুতুলের মতো একটি নিরীহ ভালো মানুষ বউ নবকুমারের ভাগ্যে জুটলে কি এসে যেত ভগবানের। কত লোকেরই তো তেমন বউ হয়, কিন্তু সাপের ফণার মতো চুলের ফণায় ঘেরা ওই মুখখানি, ওতে যেন আগুনের আকর্ষণ। নবকুমার পতঙ্গ মাত্র। সৌদামিনী বলে, বিবাগী হয়ে যাচ্ছিলি তো যা, মেলা রাত করিস নে, হাঁড়ি আগলে বসে থাকতে পারবো না। হাঁড়ি, রান্না, ভাত, এসব শব্দগুলো কাজে লাগবে আজ। নবকুমারের যেন বিশ্বাস হয় না, ভয়ে ভয়ে বলে, আছি এখানটায় আমি, তুমি একবার দেখে এসে খবরটা আমায় দিতে পারো না সদুদি? নিশ্চিন্দি হয়ে তাহলে আমাদের তাসের আড্ডায় যেতে পারি। ওরে আমার কে রে, উনি বাবু বসে থাকবেন আর আমি ওর জন্যে খবরের থালা বয়ে আনবো বলে থালা বাসনের গোছাটা বাগিয়ে কাঁধের ওপর তুলে নেয় সদু। হাতে গামছার পুটুলিতে ঘটি বাটি। চলে যেতে যেতে ছোট ভাইকে আর একবার অভয় দেয় সে, বউয়ের চিন্তা করে মন খারাপ করিস নে। নেহাত যদি মামি খুন করে ফাঁসির দায়ে না পড়ে তো ওই বউয়ের দ্বারাই শায়েস্তা হবে। বউ তোর যেমন তেমন মেয়ে নয়। যদি খুন না করে? যদিটা নবকুমারের বুকের মধ্যে কাটার মতো খচখচিয়ে ওঠে, কিন্তু প্রশ্ন তুলতে পারে না, শুধু ম্রিয়মাণ হয়ে বসে থাকে। সন্ধে হয়ে আসছে, এখানে আর বসে থাকতে হবে না, যা কোথায় যাচ্ছিলি ঘুরে আয়। শুধু লম্বা লম্বা পা ফেলে বাঁশবাগানের খানিকটা অতিক্রম করে, কিন্তু নবকুমার আবার পিছু নিয়েছে। উদ্ভ্রান্ত মুখ, ছলছল চোখ। সদুদি, তোমার সঙ্গে আমি যাব? সদু মৃদু হেসে পা চালাতে চালাতেই বলে, কেন, এই যে বললি আর কখনো বাড়ি ফিরবি না। মনটা কিরকম যেন করছে সদুদি। বলে সঙ্গে সঙ্গে এগোতে এগোতে নবকুমার হঠাৎ সুর বদলায়, বউ যদি মাকে অপমান করে থাকে তাকেও শাস্তি করা দরকার। গায়ে পড়ে কাউকে অপমান করবার মেয়ে সে নয় নবু, সেদিকে তুই নিশ্চিন্তি থাক। তবে কেউ যদি গা পেতে অপমান নিতে যায় সে আলাদা কথা। আসল কথা কি জানিস, বউ হলো উঁচু ঘরের শিক্ষিত মেয়ে, শিক্ষা দীক্ষা উঁচু, লেখাপড়া জানে, বড় বড় বই পড়ে ফেলে, নিজে পয়ার ছন্দ বাঁধে। হ্যাঁ? স্থানকাল ভুলে নবকুমার প্রায় চেঁচিয়ে ওঠে, মস্করা করছো আমার সঙ্গে? কি দরকার আমার? আকাশ থেকে কথা পেড়ে বলতেই বা যাব কি করে? আর ওসব আমি বুঝি বা কি? বউ আমার কাছে মনটা খোলে তাই টের পেয়েছি। সদুর কাছে মনটা খোলে, হায় কবে সেই আকাঙ্ক্ষিত স্বর্গ সুখ আসবে নবকুমারের ভাগ্যে, যেদিন নবকুমারের সামনে বউ মন খুলবে। সদু আবার মুখ চালায়, তোদের এ বাড়িতে বিয়ে হওয়া ওর উচিত হয়নি, এই বলে দিলাম স্পষ্ট কথা। তুই রাগ করিস আর যাই করিস, এ বাড়ি ওর যোগ্যী নয়।
মামির পয়সাই আছে, নজর বলতে আছে কিছু, আর বউয়ের ছোট নজর দেখার অভ্যাসই নেই। এই তো সেদিন মামি পাড়ার লোকের গয়না বাঁধা রেখে টাকা ধার দিয়ে সুদ নেয় শুনে যেন হিমাঙ্গ হয়ে গেল বউ। নবকুমার বিরক্ত স্বরে বলে, তাও ওসব কথা বলতে যাবারই বা দরকার কি? বলতে আমি যাইনি রে বাপু তোর বউয়ের কানে ধরে। ওর সামনেই ঘোষগিন্নি এক জোড়া বাজুবন্ধক নিয়ে দই দস্তুর করতে লাগলো। সে বলে টাকায় 1 পয়সা, মামি বলে টাকায় 1.5 পয়সা, এই আধ পয়সা নিয়ে ধস্তাধস্তি। শেষ অবধি কি হলো তার শোনা হলো না নবকুমারের। সহসা বাড়ির মধ্যে থেকে ভয়ঙ্কর একটা চিৎকার রোল ভেসে এলো, সর্বনাশ করেছে। সদূর নিষেধ বাণী ভুলে নবকুমার সর্বনাশ শব্দটাই আবারও ব্যবহার করল। নিশ্চয় হয়ে গেল একটা কিছু। শুধু ততক্ষণে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে, আর নবকুমার সে চলৎ শক্তি হারিয়ে দাঁড়িয়ে থাকে নিজেদেরই বাড়িখানার দিকে তাকিয়ে। তীক্ষ্ণ তীব্র সানুনাসিক এই শটটাকার, এ তো এলো কেশির, তবে হলোটা কি? কিন্তু যাই ঘটুক, সব কিছু ছাপিয়ে নবকুমারের প্রাণটা হাহাকারে ভরে উঠল এই ভেবে, এই অসাধারণ বউ নিয়ে ঘর করা হলো না নবকুমারের অদৃষ্টে। মা হয় বউকে মরি পোড়ার ঘাটে পাঠাবে, নয় জন্মের শোধ বাপের বাড়ি বিদেয় করে দেবে। মার চিৎকার উত্তরোত্তর আকাশে উঠছে, আর দলে দলে পড়শিরা নবকুমারের বাড়ির দিকে দৌড়চ্ছে। নবকুমার যাত্রাগানের দর্শকের মতো পাথর হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সেই দৃশ্য।